জিন। জিন একটি আরবি শব্দ যার আক্ষরিক অর্থ হল যা গুপ্ত, অদৃশ্য, অন্তরালে বসবাসকারী অথবা অনেক দূরবর্তী। যদিও আধুনিক বিজ্ঞান এখনও জিনের অস্তিত্ব প্রমাণ করতে পারেনি, কিন্তু বিভিন্ন ধর্মগ্রন্থে জিনের অস্তিত্বের কথা বলা আছে। যেমন পবিত্র ধর্মগ্রন্থ আর কোরআনে জিনের কথা স্পষ্টভাবে উল্লেখ করা আছে। মহান আল্লাহ পাক জিন জাতি সম্পর্কে সূরা আনামের 130 নম্বর আয়াতে বলেছেন, আমি বলবো, হে জিন ও মানুষ সম্প্রদায়, তোমাদের মধ্য থেকে কি রাসূলরা কি তোমাদের কাছে আসেনি, যারা আমার নির্দেশ তোমাদের কাছে বয়ান করত এবং তোমাদের এই দিনের মোকাবেলা করতে সতর্ক করত? এছাড়া মহান আল্লাহ পাক পবিত্র কোরআনের ভেতর সূরা জিন নামের একটি সম্পূর্ণ সূরা নাজিল করেছেন জিনেদের জন্য। তাছাড়া খ্রিস্টান ধর্মে জিনকে অপবিত্র আত্মা, শয়তানের আত্মা বলেও ডাকা হয়। ইহুদিদের ধর্মগ্রন্থে তালমুদ অনুসারে শয়তান অর্থাৎ জিন কয়েক ধরনেরই হয়ে থাকে। তাদের ভিন্ন ভিন্ন উপাদান থেকে সৃষ্টি করা হয়েছে। কাউকে আগুন, কাউকে পানি, কাউকে বাতাস, কাউকে আবার মাটি থেকেও তৈরি করা হয়েছে। তবে তাদের সবারই রুহু যাদের এক বিশেষ ধরনের উপাদান দিয়ে তৈরি। যা হোক, বিভিন্ন ধর্মগ্রন্থে এভাবেই জিন সম্পর্কে বিভিন্নভাবে বিভিন্ন ব্যাখ্যা প্রদান করে আসছে। তো এই জিনেদের ভিতরেও অনেক ধরনের জাতি প্রজাতি আছে, আর সেই জাতির মধ্যে এমন একটি শক্তিশালী জাতি হচ্ছে মারিদ। তো আজকে আমরা শুনব মারিদ জিনের একটি ঘটনা, যেটি আমাদেরকে যশোর থেকে পাঠিয়েছেন আমাদেরই এক ভাই জিসান। তো ঘটনা বলার আগে আমি একটু আমার নিজের পরিচয় করিয়ে নিই। আমি মিশন এবং আপনারা শুনছেন অচিনপুরী। আজকে আমাদের অচিনপুরীর দ্বিতীয় এপিসোড এবং ঈদ স্পেশাল ফার্স্ট এপিসোড। তো চাইলাম যে আপনাদের জন্য স্পেশাল কিছু ঘটনা নিয়ে আসার জন্য, এবং ঠিক যেই কথা সেই কাজ। আমার ডাকে সাড়া দিয়েছেন আমাদেরই ভাই জিসান। সে আমাকে অনেক চমৎকার লোমহর্ষক একটি ঘটনা পাঠিয়েছেন, আর সেই ঘটনাটি আমি এখন আপনাদের মাঝে পড়ে শোনাতে যাচ্ছি। তো যারা ঘটনাটি শুনে আপনারা সবাই অবশ্যই কমেন্ট করে বলবেন যে আসলে ঘটনাটি আপনাদের কেমন লেগেছে, ভালো লেগেছে নাকি খারাপ লেগেছে, অবশ্যই আমাকে বলবেন। আর আপনাদের যাদের কাছে আর কি আপনাদের জানা, আপনাদের পরিচিত আত্মীয় স্বজনের কাছে যদি কোনো ঘটনা থেকে থাকে, তাহলে আপনারা অবশ্যই সেই ঘটনাগুলোকে আমাকে অডিও ক্লিপ আকারেও পাঠাতে পারেন। আবার আপনি যদি চান যে আপনার ঘটনা আমি পড়ে শোনাই, তাহলেও আপনি আমাকে মেইল করে আপনি আপনার ঘটনা আমাকে পাঠাতে পারেন। আপনারা যদি আমাকে মেইল করতে চান, তাহলে আমার ইমেল অ্যাড্রেসটি হচ্ছে MISSION mission KHAN Khan 327@gmail.com। তাছাড়া আপনি চাইলে আমাকে হোয়াটসঅ্যাপে করতে পারেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি হচ্ছে 01340653681 এই নাম্বারে। তো আমি আর বেশি দেরি না করে সরাসরি এখন আমাকে যে ঘটনাটি পাঠিয়েছে জিসান, আমি তার ঘটনাটি এখন তার মতো করেই পড়ে শোনাবো। তো আশা করি সকলে ধৈর্য ধরে ঘটনাটি শুনবেন। বলছে জিসান, সালটি ছিল 2013। তখন আমরা সবে মাত্র এসএসসি পরীক্ষা দিয়ে 6 মাসের একটি লং ছুটিতে আছি। আমরা সকলেই জানি, যারা 2012 থেকে 13 সালে 14-15 আর কি এরকম সালটাতে যারা আমরা আগে এক্সাম দিতাম, আমরা সকলেই জানি যে পরীক্ষার পরে, মানে বোর্ড পরীক্ষার পরে আমাদের মোটামুটি আকারের একটা লং ছুটি পাই আমরা। তো তেমনই একটা সময় আমরা ছুটি পেয়ে আমরা সকল ফ্রেন্ড, আমরা 4 জন ফ্রেন্ড মূলত একসাথে সবসময় ওঠা বসা ঘোরা সবসময় একই সাথে করতাম। তো তারা এক সময় বসে গল্প করতেছি কোনো একদিন সন্ধ্যাবেলায়। তো গল্প করতে করতে আমরা বলতেছি, দেখ ছুটি তো পাইলাম অনেক, তো আসলে এভাবে তো বসে থাকলেও হয় না, টাকা পয়সারও কিছু দরকার আছে, বাবা মার কাছ থেকে সবসময় টাকা পয়সা নিতেও পারতেছে না।
চল না এক কাজ করি, যে আমরা কিছু একটা ছোটখাটো কাজ করি, করে তারপরে কিছু টাকা পয়সা গোছাই, তারপরে সেই টাকা পয়সা দিয়ে প্রয়োজনে আমরা একটা বাৎসরিক বনভোজনের ব্যবস্থা করব। তো এরকম সবার ভিতরে আমরা কথাবার্তা চলাইতেছি। আমাদের ফ্রেন্ড সার্কেলের ভিতরে ছিল হচ্ছে, আমি তো জিসান আপনারা জানেনই, প্রথমেই বললাম। তারপরে ছিল হচ্ছে মেহেদি, ছিল হচ্ছে জসিম এবং রাজীব। তো তার ভিতরে মেহেদি যে ছিল আমাদের ফ্রেন্ড, তো তার ভাইয়ের একটি বাজারে সাউন্ড সিস্টেমের দোকান ছিল। তো কথার পরিপ্রেক্ষিতে একসময় উঠে আসলো এবং আমি বললাম আর কি মেহেদিকে, যে ভাই দেখ, তোর ভাইয়ের তো সাউন্ড সিস্টেমের দোকান আছে, আর এখন যেহেতু আশেপাশে প্রচুর পরিমাণে মাহফিলের আয়োজন চলতেছে, তো দেখ না তোর ভাইয়ের সাথে কথা বলে যে আমাদের কোনো লাইটিং কিংবা মাইকিং এর সাথে যদি আমাদের কোনো কিছু একটা সেটেলমেন্ট করে দিতে পারে, তাহলে আমরা মোটামুটি প্রোগ্রামগুলোর অ্যারেঞ্জমেন্টের সাথে করলাম, একটু কম বেশ আমাদেরও একটু উপার্জন হলো। তো মোটামুটি সেও অনেক খুশি হলো কথাটি শুনে, আমার অফারটি পেয়ে, কারণ তার ভাইয়েরও ওই সময় প্রচুর চাপ যাচ্ছিল, লোকের সংকট, লোক লাগবে। তো আমাদের কথা শুনে মোটামুটি ওখান থেকে আসর থেকে উঠে আর কি সে এক পর্যায়ে তার ভাইয়ের কাছে আমরা গেলাম, সবাই মিলে 4 জন মিলে গেলাম। পরে ভাইয়ার কাছে আমরা প্রস্তাব রাখলাম এবং তিনিও রাজি হয়ে গেল। তো যেভাবে সেই কাজ, পরদিন থেকে আমরা যোগ দিলাম ভাইয়ের সাথে। এভাবে মোটামুটি অনেকগুলো মাহফিল আমরা খুব ভালোভাবে সম্পন্ন করলাম। তো ঠিক এমনভাবে আমাদের, যার নাম আমি আসলে বলা ঠিক হবে না, আমি বলতেছি না, শুধু একটু বলি যে এই জায়গাটি হচ্ছে যশোর কোলারহাট থেকে রোডটি শুরু হচ্ছে এবং এই রোডটি চলে গেছে রাজগঞ্জ। তো এর ভিতরে কোনো একটা জায়গায় এই মাহফিলের আয়োজন করা হয়েছে এবং তার দায়িত্ব, মাহফিলের লাইটিং, সাউন্ড সিস্টেম সম্পূর্ণ দায়িত্ব পড়ছিল আমাদের উপর। তো যথারীতি আমরা আমাদের কাজ শুরু করে দিলাম। যেদিনকে মাহফিল, ঠিক তার আগে থেকে আর কি আমরা লাইটিং এর এবং যে সাউন্ড সিস্টেমের যে ব্যাপারগুলো থাকে, তো সেই কাজগুলো করতেছি। যার জন্য আমাদের সেই জায়গাটার একটু বর্ণনা দিতে হবে, তা না হলে অনেকে বুঝতে পারবে না আসলে বিষয়। এটা হচ্ছে যে জায়গায় মাহফিলটা অনুষ্ঠিত হয়েছিল, তো সেই জায়গাটি হচ্ছে মেইন রোড থেকে একটি কাঁচা রোড, মেঠো রোড লেবে গেছে একবারে অজপাড়া গ্রামের দিকে, এবং ঠিক কিছু দূর, মিনিট 5 পথ হবে, 5 মিনিট পরেই ঠিক রাস্তার ডান সাইডে একটা মসজিদ। দেখে মনে হচ্ছে যে মোটামুটি অনেক জাঁকজমক একটি মসজিদ, কিন্তু তার আশেপাশের পরিবেশটা না কেমন জানি একটা, মানে গাছ মঞ্চে ব্যাপার, যেমন আশেপাশে অনেক বন জঙ্গল ভরা, আশেপাশে তেমন একটা জনবসতি নাই, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে অনেক বড় বিল এই মসজিদটার অপোজিটে, অনেক বড় বিল, এবং বিলের পাশেই মসজিদ, এবং তার আগে অনেক গাছপালা এগুলো আছে আর কি। তো যা হোক, যথারীতি আমরা সেই বাগানেরই এক সাইডে আমরা মাহফিলের আয়োজনটা করা হয়েছিল, এবং সেখানে আমরা মোটামুটি লাইটিং এর কাজ শেষ সম্পন্ন করে এখন মাইকগুলো বাঁধলাম। তো আমাদের মধ্যে এই একজন যে যার নাম যে বললাম যাকে, তো সে ঠিক মসজিদের পশ্চিম সাইডে আর কি বিশাল একটি খেতে গাছ সাইডে, এবং এই গাছের ছিল আর কি মাইক সেট একটা বাধা দিল, যাতে এই সাইডটা রাস্তার সাইডটা কি কভার করা যায়। তো সে অনুযায়ী আর কি সে যখন সেট বাতার জন্য এগিয়ে আর কি, তখন হুট করে করতে জানি 2-3 জন লোক, সম্ভবত তারা স্থানীয় হবে, তারা হুট করে দৌড়ে আসলো এবং এসে বলতেছে, বাবা কি করতেছো, তোমরা কি করতেছো, এই মাইক বেঁধো না, সমস্যা হবে, তুমি লেবে পড়ো, অন্য কোথাও বাদে এই গাছে বেঁধো না। তখন আমরা আর কি যাকে জিজ্ঞেস করলাম, যে আমি তখন চেয়েছিলাম, আমি তাদের উদ্দেশ্য করে বলতেছি, কেন ভাই কি সমস্যা এখানে বাঁধি? না ভাই বললাম, মানা করলাম না, বাঁধেন না, পরে সমস্যা হবে। তো অনেক জোরাজোরি প্যারাপিরির পরে তারা বললো না, তারা মানে তাদের স্টেট কার্ড কথাটা আমাদেরকে বলেই হুট করে আবার চলে গেল। যাক, মাকে কি বললো এটা না শুনে আমরা যথারীতি মাইকটা বেঁধে সেদিনকের মতো কাজ শেষ করে আর কি আমরা চলে আসলাম, এবং যথারীতি তার পরদিন আমরা আবার উপস্থিত হলাম মাহফিলের আগেই, এবং প্রথম বক্তা, দ্বিতীয় বক্তা
এবং যখন প্রধান বক্তা আসলো এবং এসে তিনি যখন পবিত্র কোরআনের কিছুটা আয়াত পড়তে শুরু করলো, ঠিক তখনই আমাদের যে তেঁতুল গাছের সাথে যে মাইকটা বাঁধা ছিল সেটি হুট করেই সেখান থেকে প্রবলেম শুরু হলো, বিভিন্ন ধরনের নয়েজ আসতেছে এবং এই করতে করতে না হুট করে মাইকটা বন্ধ হয়ে গেল। তো যাই হোক, আমরা দ্রুত সবাই ওখানে 3 জনেই চলে আসলাম। ওখানে 3 জনের ভিতরে আমাদের যে মেহেদি যাকে বললাম, তো যার ভাইয়ের আর কি মূলত এই প্রতিষ্ঠানটা, তো তাকে সে আর কি খুব মানে পেইন ফিল করতেছে যে কি হলো হুট করে। তখন সে আমাকে উঠতে বললো, কিন্তু আসলে আমি তো ওইভাবে গাছে উঠতে পারি না, এটা নতুন কিছু না, আমার শরীর একটু ভারী যার জন্য আমি গাছে উঠতে পারি না। তো এক সময় সেই বাধ্য হয়ে উঠলো গাছে এবং গাছে উঠে সে চেক করতে থাকলো যে কি হচ্ছে আসলে। তো এই করতে করতে হঠাৎ করে আমরা খেয়াল করলাম যে সে গাছে থাকা অবস্থায় হুট করে উপর দিকে, ডালের উপর দিকে, মানে তার যে সোজা মাইকটা বাঁধা ডালের ঠিক তার উপরের দিকে সে তাকিয়ে আছে এবং তাকিয়ে থেকে হুট করে ঝুপ করে নিচে পড়ে গেল। এবং সে পড়ে যাওয়ার সাথে সাথেই ওইখান থেকে মানে আমরা খেয়াল করলাম যে গাছে কেমন যেন একটা ঝড়ের মতো মানে দুলতে আছে গাছটা। এত মোটা একটা গাছ এভাবে অস্বাভাবিকভাবে দুলছে, আশেপাশে কোনো বাতাস নাই, কিচ্ছু নাই। তো আমরা রীতিমতো সে যে পড়ে গেল, আমরা আতঙ্কে ভয়ে মানে একটু চিল্লাপাল্লা শুরু করলাম যে কি হলো। তখন আমাদের এই চিল্লাপাল্লাতে আশপাশে স্থানীয় আরো কয়েকজন আসলো এবং এসে তাকে আমাদের সেই মেহেদিকে আর কি ওকে হচ্ছে মুখে জলের ছিটা দিল এবং তাকে সেন্স আনার চেষ্টা করলো। কিছুক্ষণ পর যখন তার সেন্স ফিরলো তখন সে দেখি মানে ভয়তে উল্টাপাল্টা বকতে শুরু করতেছে যে না, আমি কিছু করিনি, আমাকে ছেড়ে দাও, আমি কিছু করিনি, আমার ভুল হয়েছে, আমাকে মাফ করে দাও। তখন তাকে আমরা অনেক কষ্ট করে যখন স্বাভাবিক করলাম আর কি তাকে, তখন সে আমাদেরকে যে ঘটনাটি বললো, রোমহর্ষক ঘটনা, যেটি হচ্ছে সে যখন নাকি উপরে বসে যখন মাইক সেট আর কি এটা চেক দিতেছিল আর কি উপরে বসে, তখন সে খেয়াল করলো তার ঠিক উপরের ডালটায় কেউ একজন বসে আছে। হ্যাঁ, জুব্বা পরিহিত একজন মানুষের অবয়বের মতো বোঝা যাচ্ছে, কিন্তু তার ফেসটা বোঝা যাচ্ছে না, কিন্তু মনে হচ্ছে যে তার 2টা লাল লাল চোখ তীক্ষ্ণ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে এবং সেখান থেকে মনে হচ্ছে হিংস্র কোনো জন্তু বা জানোয়ারের গড়গড় গড়গড় শব্দ ভেসে আসতেছে। এবং একসময় সেটা হচ্ছে তাকে আক্রমণ করতে বসলো। ঠিক এই মুহূর্তেই সে ওখানেই ভয়ে সেন্স হারায় ফেলে এবং নিচে পড়ে যায়। তো এই কথা শুনে আমরা আসলে খুবই অবাক হয়ে যাই এবং দেখলাম যে তাদের ভিতরে একজন, ওই যে সেদিন গতদিন যে লোকগুলো আসছিল আমাদের কাছে মানা করছিল, তাদের মধ্যে একজন বলল যে ভাই, আপনাদেরকে তো কালকে মানাই করছিলাম যে গাছটাতে বেঁধেন না, সমস্যা হবে, আপনারা তো কোনো কথাই শুনলেন না, আপনারা তো নিজেদের মতো আর কি নিজেরা কাজ করলেন, তো দেখছেন এখন এই যে বিপদটা ঘটলো। তো যা হোক, কি আর করার, তো তাকে ওই অবস্থায় ওখান থেকে নিয়ে তাকে আরেকজনের মাধ্যমে, রাজীবের মাধ্যমে তাকে আমরা বাসায় পাঠাই দিই এবং মাইকটা ওই দিনের মতো আর ঠিক হয় না, ওইটা স্টপ রাখি আমরা ওখানে। এবং যথারীতি মাহফিল শেষে ওই দিনকে আর ভয় আর কি আমরা ওই মাইকের বাকি কাজগুলা যে সেটিংগুলা খোলা, এগুলো কোনো কাজ আর করি নাই আমরা। তারপর পরে আর কি ওইভাবেই রেখে ওখানে একজনকে দায়িত্ব দিয়ে রেখে পরে আমরা যার মতো বাসায় চলে আসি এবং যথারীতি তার পরদিন আর কি আমরা ওইখানে যাই এবং যে বাকি কাজগুলো, আমাদের যে বাকি যে কাজগুলো ছিল ওটা যথারীতি শেষ করে পরে বাসায় ফিরে আসি। তো যা হোক, তারপরে মোটামুটি কয়েকদিন গেল। আর ভালো কথা, সেদিনকে পর থেকে না মেহেদির আর কি প্রচুর পরিমাণে জ্বর আসে। এত পরিমাণে জ্বর আসে যে সে জ্বরের ঘরে সবসময় উল্টাপাল্টা বকতো, ভয় পেত এবং সবসময় বলতে থাকতো যে আমাকে, আমার ভুল হয়েছে, আমার মাফ করে দাও, আমি কিছু করি নাই, এরকম প্রলাপ বকতে থাকো। তারপরে স্থানীয় আমাদের মসজিদের ইমাম সাহেবের দ্বারা তাকে ঝাড়ফুঁক করানো হয় এবং আস্তে আস্তে সে স্বাভাবিকভাবে ফিরে আসে। তো বেশ কিছুদিন এভাবে ভালোই গেল। এরপর একদিন হলো কি, আমাদের ওই যে মসজিদটার কথা বললাম, তো ওইখানে যে মুয়াজ্জিম সাহেব সে আর কি ফোন দিছে আমাদের এই ভাইকে আর কি, মেহেদির ভাইকে, এবং ফোন দেওয়ার পরে সে বলতেছে যে তাদের মসজিদের যে মাইকটা নাকি কি জানি একটু প্রবলেম হয়েছে। তো যেহেতু এখানে আমাদের ভাই ইলেকট্রিক্যাল কাজ জানতো,
মাইকিংয়ের কাজ, এগুলো সমস্ত কাজ মোটামুটি সে করতো। তো সেহেতু সেই হিসাবে আর আমরাও যেহেতু জানি টুকটাক, তো আমাদেরকে তিনি বললেন যে 4 জনকে বললেন যে তোমরা যাও, যে দেখো তো এটা আসলে কি সমস্যা, যদি কোনো প্রবলেম হয়, চেঞ্জ করার প্রয়োজন হয়, তো এখান থেকে নতুন পার্টস নিয়ে তোমরা ওটাকে করে দিও, সেট করে দিও, কারণ ওইটা কয়েকদিন পর পরই নাকি প্রবলেম করে। তো আমরা আসলে প্রথমে যাইতে রাজি হচ্ছিলাম না, কারণ যেহেতু মেয়েদের সাথে এরকম একটা সমস্যা হয়েছে, আমরাও একটু আতঙ্কে রয়েছি যে আসলে কি হয় না হয়, ভয় তারপরেও গেলাম 4 জন একসাথে হয়ে, 3টা সাইকেল নিয়ে 4 জনে মিলে আর কি গেছি, আমরা রওনা দিচ্ছি ওখানে। তো আমাদের পৌঁছাতে তখন জোহরের আজান প্রায় দিয়েই দিল। মুয়াজ্জিম সাহেব খালি গলায় আজান দিলেন এবং আমরা আজানের পরপরই 2 জন, মেহেদি এবং রাজীব, তারা উপরে উঠে গেল এবং আমি এবং আমার সাথে আরেকজন ফ্রেন্ড তারা নিচেই থাকলাম আর কি। তো ওখানে উঠে ওরা অনেকক্ষণ ধরে ট্রাই করার পরে তখন মুয়াজ্জিম সাহেবকে আবারও বললেন যে মুয়াজ্জিম সাহেব একটু চেক দেন। তো মুয়াজ্জিম সাহেব বিভিন্ন সূরা পড়তেছেন, তো মোটামুটি ঠিকই আছে। তো এক পর্যায়ে হুট করে আবারও মাইকটা স্টপ হয়ে গেল, বন্ধ হয়ে গেল, আর চলতেছে না। তো এমন সময় তখন এবার তো একটু বিরক্তির সহিতই আর কি, যখন দেখলো যে তারা যে কাজটাও হচ্ছে না, তো একটু বিরক্তির সহিতই আর কি তারা মানে নিজেদের মধ্যে নিজেরা বিভিন্ন ধরনের বাকবিতণ্ডা করতে আর কি আবারও কাজটা নতুন করে শুরু করলো। তো এদিকে জোহরের আজান যেহেতু দিয়ে দিয়েছে, আস্তে আস্তে মুসল্লিরা আসছে নামাজের জন্য। তো ঠিক এই মুহূর্তে আমি খেয়াল করলাম, ওই দিন মাহফিলের দিন আমি জিনিসটা খেয়াল করি নাই। আমার একটা বিশেষ গুণ আছে, সেটা হচ্ছে আমি যেখানেই যাই না কেন তার আশপাশের পরিবেশগুলোকে না ভালো করে পর্যবেক্ষণ করি এবং দেখি আর কি আশপাশের পরিবেশগুলো। তো আমি জানি না এটা আমার ভালো অভ্যাস কি খারাপ অভ্যাস, তো যা হোক সে কথার দিকে না যাই। তো ঠিক সেমভাবে আর কি আমি এভাবে দেখতেছি, আর ওরা তো উপরে কাজই করতেছে। আমি দেখতে একটু বাগানের ভিতরের দিকে একটু ঢুকে গেলাম, দেখতেছি আর কি সব কিছু। তো আমি খেয়াল করলাম যে আসলে আমি যেটাকে বাগান ভেবে ভাবতেছি, সে বাগানের ঠিক আরেকটু সামনে মানে লাস্টের দিকে খুবই অবাক একটি বিষয় মনে হচ্ছে, যে কিছু দূর পর্যন্ত একটি মেঠো রাস্তা, অনেক পুরাতন রাস্তা দেখে মনে হচ্ছে যে আগে কখনো কোনো সময় মানুষ এই রাস্তাতে অবাধ যাতায়াত করত, কিন্তু কালক্রমে এটিকে এখন অ্যাবন্ডেন্ট আকারে ফেলায় রাখছে। তার মানে এটি এখন আর কি ব্যবহার করে না। তো আমার মনের ভিতরে কৌতূহল জাগলো যে আসলে এমন কেন, যে মনে হচ্ছে যে এটা একটা রাস্তা ছিল, কিছু দূর চলে গেছে, তারপরে আবার রাস্তা নাই, হুট করে একে রাস্তাটা কেটে মনে হচ্ছে যে আবার ফসলি জমির জন্য মানুষ ব্যবহার করতেছে, কিছুই নাই। তো এইগুলো নিজের মনের মধ্যে আর কি চিন্তা করতেছি, এবং সেদিনকে মেহেদির সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো মনের ভিতরে দাগ টানছে এখন ওইগুলো ভাবলে। তো হুট করে খেয়াল করলাম যে সেই রাস্তার ওই দিক থেকে, যে বন্ধ রাস্তাটা, দেখলাম যে ওই দিক থেকে একজন লোক, সাদা জুব্বা পরা একজন লোক, যদিও সেই সময় একটু শীত ছিল, কিন্তু এতটাও শীত ছিল না যে হচ্ছে যে চাদর দিয়ে নিজেকে মুড়ে নিয়ে চলাফেরা করতে হবে। তো খেয়াল করলাম যে একজন লোক এরকম চাদর দিয়ে তার পুরো শরীর মোড়ানো, সাদা জুব্বা পরা, তার পা পর্যন্ত কিছুই দেখা যাচ্ছে না। তো ওইরকম ধরনের একটি লোক আস্তে আস্তে আমার দিকে আর কি আগে আসছে। তো আমি অপেক্ষা করলাম তার আসার, যে আসলে হয়তো আমাকে কিছু জিজ্ঞেস করবে, আমি নিজেকে প্রস্তুত করতেছিলাম যদি কিছু জিজ্ঞেস করবে কিনা, কিংবা আমি কি উত্তর দিব, এরকম আর কি মনে মনে মানে হয় না মানুষ অনেক সময় এরকম ধরনের সিচুয়েশনের সম্মুখীন হয়। তো আমি আর কি এরকম ভাবতেছি এরকম হয়তো বা কিছু হতে পারে। তো আমি সেভাবে আর কি প্রস্তুতি নিয়ে দাঁড়ায় আছি যে সে আসুক, দেখি তার সাথে কথা বলবো। তো সে যখন আস্তে আস্তে আমার কাছে আগে আসলো না, তো আমার কেমন জানি মনে হচ্ছে যে না, মানুষের পোশাক আশাক যদি অনেক পুরানো হয়, অনেক ময়লা হয়, তো সেখান থেকে কেমন যেন একটা বটকা গন্ধ আসে। তো আমার মনে হচ্ছে যে না, মানে সে যে আমার পাশে এসে দাঁড়ালো, তো কেমন জানি এরকম একটা বটকা গন্ধ পাচ্ছি আমি, মনে হচ্ছে যে অনেক পুরানো, অনেক দিন ধরে পরিষ্কার না করার ফলে পোশাক আশাক কিংবা শরীর থেকে যে গন্ধ বেরোয়, এরকম একটা গন্ধ আসতেছে। তো সে যখন আসলো, আমি তাকে অনেক উঁচু লম্বা, প্রায় 6 ফিটের উপরে হবে মানুষটা, বৃদ্ধ হয়ে গেছে,
দেখেই বোঝা যাচ্ছে অনেকটা নুয়ে পড়ছে আর কি, কুচো হয়ে গেছে যেটাকে বলে আর কি। তো সে যখন আসলো আমি তাকে সুন্দর করে একটি সালাম দিলাম যে চাচা আসসালামু আলাইকুম। কিন্তু মানে সে আমার সালামের না কোনো উত্তর নিল না, সে শুধু আমার মুখের দিকে ভালো মানে একবার আমার পা থেকে মাথা পর্যন্ত মানে ভালোভাবে দেখে নিচ্ছে বারবার। তো আমি একসময় কেমন জানি একটা ফিল হলো, আমার আনইজি ফিল হচ্ছে যে কী ব্যাপার, আমি তাকে সালাম দিলাম, সে সালামের উত্তর নিচ্ছে না, আমাকে এভাবে দেখতেছে। তো আমি তাকে বললাম যে চাচা কিছু বলবেন, কোনো সমস্যা হয়েছে? তো বিশ্বাস করবেন না মিশন ভাই, সে তার ভয়েসটা আর কি যেটা, তো আমি কখনো আশা করি নাই যে এমন বয়সের একজন মানুষের ভয়েসের টিউনটা এতটা বাস খাই হতে পারে। সে আমাকে উত্তর দিল সঙ্গে সঙ্গে, মানে আমি যখন তাকে বললাম যে চাচা কি কিছু বলবেন, কোনো সমস্যা, তখন সে আমাকে বলল সমস্যা কি আমার, সমস্যা তো তোদের, কি করতে এসেছিস তোরা এখানে? তখন আমি একটু থতমতো খেয়ে বললাম চাচা আসলে তেমন কিছু না, ওই মসজিদের মাইকটা একটু সমস্যা, আর আমরা ইলেকট্রিশিয়ান, তো আমাদের টিম মিলে 4 জন মিলে আসছিলাম, তো ওই বাকি 3 জন ওখানে আছে, আমি একটু জাস্ট এই জায়গাটা দেখার জন্য আসলাম। ও আচ্ছা, তোরা মাইক ঠিক করতে এসেছিস, ওটা কি আদৌ ঠিক হবে? বলে কেন চাচা, ঠিক হবে না কেন? না বললাম আর কি, আজ পর্যন্ত কেউ তো এটাকে ঠিকভাবে সারাতে পারলো না। তো আমি চাচাকে একটু থামাই দিয়ে বললাম চাচা মানে আপনি কি বলতে চাচ্ছেন, আমি বুঝতেছি না, আপনি কে বলুন তো। তখন সে দেখলাম যে আমার দিকে ফার্স্ট লুক দিয়ে যেভাবে তাকালো, আসলে কেউ অপরিচিত কারোর দিকে এভাবে তাকানোটা আসলে অসম্ভব। মানে মনে হচ্ছে যে কোনো একটা শিকারী জন্তু যখন তার শিকারকে দেখে, শিকারকে টার্গেট করে ধরার জন্য যেভাবে তাকায়, ঠিক সেভাবেই আমার দিকে তাকায় আছে। যদিও আমি তার চোখের ভিতরে আছে না যে ভয়ানক কোনো মানে ওইরকম আসলে কিছু আমি কিন্তু আমার দৃষ্টি আমার দিকে যেভাবে তাকায় আছে, আমি আসলে মানে জিনিসটা খুবই একটা আনইজি ফিল হচ্ছে, আমার খারাপ লাগতেছে তার তাকানোটা। তা আমি তাকে বললাম যে চাচা আমরা তো আসলে এই ব্যাপার, এই জন্য এখানে আসছিলাম, আর আপনি যা বলতেছেন আসলে আমি কিছুই বুঝতেছি না। তো তখন আবার সে বলল যাক, তুই যে অন্তত বোঝার চেষ্টা করতেছিস এটাই অনেক। তো আমি একসময় হন্তদন্ত হয়ে আমি তার কাছ থেকে চলে আসার জন্য যখনই পিছন দিকে ঘুরলাম, তখন আমাকে সে ডাক দিয়ে বলল যে এই দাঁড়া। তো সরি, তো সে যখন এভাবে ডাক দিল আমি তাকে আবার মানে একটু মানে আতঙ্ক, ভয় সব কিছু নিয়ে আর কি, আনইজি ফিল হচ্ছে, সব কিছু নিয়েই আমি তার দিকে আবারও যখন মুভ করলাম, মানে তার দিকে যখন ঘুরলাম, তখন সে আমাকে বলতেছে তোর ভিতরে সব কিছু জানার এত চাহিদা আমার খুবই ভালো লেগেছে, তো বল কি জানতে চাস? আমি জানি তুই কিছু একটা জানতে চাচ্ছিস, বল দেখি কি জানতে চাস। তখন আমি বললাম না চাচা, আসলে আপনি আসার আগে আমি এখানে দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করতেছিলাম যে এই যে একটা রাস্তা, এটা মনে হচ্ছে একটা রাস্তা, দেখে মনে হচ্ছে যে হয়তো বা একসময় মানুষ অবাধে বিচরণ করছে, যাতায়াত করছে এই রাস্তা দিয়ে, কিন্তু এমন কেন যে এই যে রাস্তাটা একটু সামনে যে তারপরে আর নাই, মিশে গেছে, মানে এখান থেকে বাকিটুকু মনে হচ্ছে যে কেটে মানুষ আবার ধানের ক্ষেত হিসেবে ব্যবহার করতেছে, এমন কেন চাচা? ও আচ্ছা, তুই জানতে চাস তাহলে? হ্যাঁ চাচা অবশ্যই, কেন না, আসলে আমার আগ্রহটা এরকমই আর কি, একটু বেশি। তো যদি কিছু মনে না করতেন, আপনি যদি জানা থাকে তাহলে আমাকে একটু বলেন শুনি। ঠিক আছে, তো সাহস আছে বলা যায়, তাহলে শোন। তো এইভাবে চাচা আর কি বলতে শুরু করলো। তো ওই চাচা আর কি যেভাবে বলছিল আমি সেভাবেই এখন উপস্থাপন করতেছি আপনাদের মাঝে। তো চাচা যেভাবে বলতেছে, এই রাস্তাটা আজ থেকে তাও প্রায় ধর 250 বছর তো হবেই। এই রাস্তাটা ওই যে মাঠের ওই পাশে যে গ্রামটা দেখতে পাচ্ছিস, ওই গ্রাম
আর এই গ্রামের একটা সংযোগ স্থল ছিল। মানুষ একসময় এই রাস্তা দিয়েই যাতায়াত করত। শুধু মানুষ নয়, মানুষ ছাড়াও আরো অনেক কিছুই যাতায়াত করত। তখন আমি চাচাকে থামিয়ে দিয়ে বললাম যে চাচা, মানুষ ছাড়া অনেক কিছুই? আরে বেটা থাম, আমার ঘটনার মাঝে কোনো কিছু জানতে চাইবি না, মনে মনে রাখবি, দেখবি সব উত্তর তুই পেয়ে যাবি। তখন আমি কিছুটা থতমত খেয়ে চাচার জবাব শুনে আমি চুপ করে থাকলাম এবং অপেক্ষা করতে থাকলাম চাচার ঘটনা বলার। তো বলছে, তো সেদিন ছিল কোনো এক হাটবার, আর সেই হাটেই রহমান নামের একজন ব্যক্তি, ছেলে, কিশোর বয়স, হয়তোবা 15-16 বছর হবে তার বয়স। পরিবারের রুজি রুটির তাগিদে সে খাল বিল বিভিন্ন জায়গা থেকে মাছ সংগ্রহ করত, মাছ ধরতো এবং হাটের দিন সেই মাছগুলোকে সে এই হাটে নিয়ে আসতো বিক্রির জন্য। তো এভাবেই সে একদিন মাছ বিক্রি করে ফেরার সময় সন্ধ্যা হয়ে গিয়েছিল এবং এই যে রাস্তাটা দেখতেছিস, হ্যাঁ চাচা দেখা যায়, ঠিক এই রাস্তার পাশ, ওই দেখ একটা গাছ, ওটা কি গাছ জানিস তো? হ্যাঁ চাচা, কেন না, অনেক পুয়া দেবদার গাছ মনে হচ্ছে। হ্যাঁ, ঠিক এই দেবদার গাছ দিয়ে যাওয়ার সময় সে শুনতে পায় অনেকগুলো বাচ্চা একসাথে কাঁদতেছে, কখনো হাসতেছে, কখনো কাঁদতেছে। কি বিভৎস অবস্থা, আশেপাশে কখনো মানুষ নাই। সে ভয়ে জমা হয়ে গেল, তার মনে হচ্ছে যে তার পা আর চলতেছে না। তারপরেও সে বুকে একটু সাহস জুগিয়ে আল্লাহর নাম স্মরণ করতে করতে যখন সে সামনের দিকে আগাতে থাকলো, তখন তার মনে হলো যে আশেপাশের পরিবেশ ভয়ানক রূপ ধারণ করা শুরু করছে, গাছপালাগুলো ভেঙে ফেলবে, ঝড় শুরু হয়ে গেল। কিন্তু একটা জিনিস কি জানিস, শুধু সে যে জায়গাটা আছে তাকে কেন্দ্র করেই ঝড়টা হচ্ছে, আর আশেপাশে কোথাও কিচ্ছু নাই। তো ঠিক সেই সময় সে যখন এই দৌড় দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে, তো এই সময় সে খেয়াল করলো যে সেই বাচ্চাগুলোর কান্দার আওয়াজ মনে হচ্ছে দ্বিগুণ হয়ে গেল। তখন সে ভয়ে ভয়ে কি করবে কিছু বুঝতে পারছে না। আল্লাহর নাম স্মরণ করে সে ভাবলো যে সে এখন এই ফাঁকা রাস্তা কিভাবে যাবে এত দূর পথ, আবার সে ব্যাক করবে কিনা। তো এই ভেবে সে যখন আবার পিছনে যে ঘুরলো, ঘুরে সে দেখলো যে বিশাল এক ছায়ামূর্তি তার সামনে দাঁড়ায় আছে পথ আগলে। এবং সে আরো দেখলো যে দেবদার গাছটা, ওই যে দেবদার গাছটা তুই দেখতেছিস, ঠিক ওই দেবদার গাছটার সাথেই ঝুলে আছে 7টা বাচ্চা, তাদের পা উল্টো করে পাটের আঁশ দিয়ে বেঁধে ঝুলিয়ে রাখা। কিন্তু সবচেয়ে ভয়ের বিষয় কি জানিস কি চাচা? তাদের কারোর মাথা নাই, মাথা ছাড়া 7টা শিশু ওখানে ঝুলায় রাখা, কিন্তু সেই দেহগুলা থেকেই আসছে কান্নার আওয়াজ। এই দেখে সে কি করবে সে কিছুই বুঝতে পারছে না। সে আল্লাহর নাম জপতে জপতে যা সূরা কালাম পড়ে সেগুলো সে পড়ার চেষ্টা করছে, আর এক দৌড় দিয়ে লাগানো শুরু করলো। দৌড়াতে দৌড়াতে সে খেয়াল করলো যে তার আশপাশ থেকে অনেক লাল লাল চোখ বিশিষ্ট মাকড়সার মতো কিছু জন্তু গাছের উপর দিয়ে তার সাথে তালে তাল দিয়ে ছুটে চলেছে তাকে ধরার জন্য। কিন্তু কোনো একটি শক্তি যে কারণে যেন সেটি পাচ্ছে না তাকে ধরতে। ধরতে পারলেই মনে হয় যে তাকে চিরে বিড়ে দ্বিখণ্ড করে ফেলবে, খেয়ে ফেলবে তাকে। কিন্তু সে এক সময় পৌঁছালো তার বাড়িতে। বাড়িতে পৌঁছে সে এই ঘটনার কাউকে ওই দিনকে জানায় নাই। সে ভয়ে ভয়ে যে শুয়ে পড়লো রাতে কিছু না খেয়ে,
সকালবেলা অনেক সকালে, যখন সকাল 10টার দিকে হবে, তার বাসার লোকজন তার ঘুম থেকে যখন না উঠছে তখন ডাকাডাকি শুরু করলো, কিন্তু ভিতর থেকে কোনো শব্দ পাচ্ছে না, কিন্তু ভিতর থেকে সিটকিনি আটকানো। এবং যখন ভিতর থেকে কোনো শব্দ না আসছে তখন আশেপাশের বাড়ির আরো কয়েকজনকে ডেকে ছিটকিনি ভেঙে যখন ভিতরে ঢুকলো, দেখলো বিছানায় কেউ নাই, সারা বিছানায় ছোপ ছোপ রক্ত, আর উপরের চালের যে ছাউনি, খেরের ছাউনি, এটা ভাঙা। মনে হচ্ছে কোনো কিছু একটা এখান দিয়ে তাকে নিয়ে চলে গেছে। চারিপাশে ছড়িয়ে পড়ল আতঙ্ক, ভয়, এবং তাকে খোঁজার রোল। গ্রামবাসী মিলে তাকে খোঁজা শুরু করলো। একসময় তাকে না পেয়ে সেই এলাকারই একজন কবিরাজের শরণাপন্ন হলো তারা। কবিরাজ যথারীতি ধ্যানে বসে তার জিনের মাধ্যমে জানতে পারলো যে তাকে অমুক জায়গায় রাখা হয়েছে। সেই অনুযায়ী যখন গ্রামের লোকজন এই দেবদার গাছের কাছে আসলো, এসে সবাই আতঙ্কে যে যেমনে পারে ভয়ে দৌড় দিয়ে পালাতে শুরু করলো। শুধু কয়েকজন এলাকার সাহসী যুবক এবং বৃদ্ধ বাদে। তারা দেখলো এই সেই রহিম নামে যে ব্যক্তিটার, তার ঠিক একইভাবে পা ঝুলিয়ে, উল্টো করে ঝুলিয়ে রাখা এই গাছটির ডালে, আর তার কোনো মাথা নেই। বুকটা বিচ্ছিরিভাবে চেরা, মনে হচ্ছে বুকের ভিতর থেকে কেউ তার কলিজাটাকে টেনে ছিঁড়ে খুবলে খেয়েছে। এভাবেই শেষ হলো রহিম মাঝির জীবনটা। পরে সেই কবিরাজ এই গাছটাকে এখানে এসে যখন দেখলো এই অবস্থা, এসে দেখে সেই গাছ এখানে বলল যে এখানে খুবই ভয়ানক শক্তিশালী নরপিশাচ মারিদ সম্প্রদায়ের একটি জিনের বসবাস, এবং সে জিনটা তন্ত্র মন্ত্র সিদ্ধ একটি জিন। এবং সেদিনকে যখন রহিম এই পথ দিয়ে যাচ্ছিল, তার তন্ত্র সাধনার ব্যাঘাত ঘটে, এবং যখন তাকে ভয় দেখিয়ে আর কি এখান থেকে সরানোর চেষ্টা করছে, সে ভয়ে যে সূরা কালাম পড়া শুরু করছে, এতে সে আরো ক্ষিপ্ত হয়েছে, কারণ সে ছিল একটি বিধর্মী মারিদ জিন। আর যার কারণে আজ রহিমের এই পরিণতি। তো এই নিয়ে এলাকাবাসী ভাবলো যে রহিমের দেহটি যদি এখন এলাকায় নিয়ে কবরস্থ করা হয় তাহলে হয়তোবা অনেক সমস্যা হতে পারে। এই জন্য সেই রহিমের দেহটি এই দেবদার গাছের নিচেই দাফন করে দেওয়া হয় মুন্ডহীন অবস্থায়। চাচার মুখের এই কথা শুনে মিশন ভাই, আমি কি বলবো, আমার শরীরের লোম তখন দাঁড়ায় গেছে। আমি ভয়ে এই শীতের মধ্যেও ঘামতে শুরু করেছি। তখন চাচা খুবই একটা বিদঘুটে হাসি দিয়ে বলল, জানতাম তুই পারবি না সহ্য করতে, কিন্তু তুই সাহস দেখিয়েছিস বেটা। ঠিক আছে, দেখা যাক কি হয়। তবে হ্যাঁ, যত দ্রুত সম্ভব এখান থেকে চলে যা, কারণ কে জানে তোদের ভাগ্যে কি আছে। এই কথা বলেই চাচা ঠিক যে পথ দিয়ে আসছিল সেই পথ দিয়ে আবার রওনা শুরু করলো। তো আমি এমনি চাচার যে বিহেভিয়ার, চাচার যে আচরণ, এই সমস্ত এমনি আমার মনের ভিতরে ভয় আতঙ্ক বিরাজ করতেছে। তো আমি হঠাৎ করে চাচা যখন এই কথা বলে চলে যাওয়া শুরু করলো, তো আমিও আমার আতঙ্কে যখন ব্যাক করবো পিছন দিকে ঘুরে, তখন হুট করে মনে হলো কি চাচা তো মনে হয় নামাজ পড়তে আসছিল, নামাজ না পড়ে আবার কই যাচ্ছে। তো এই কথা বলার জন্য যখন আমি কিনা পিছনে ঘুরলাম, তো দেখি সেখানে আর কেউ নাই। মাত্র কয়েক সেকেন্ড এর মধ্যে জলযন্ত্র একটা মানুষ কিভাবে চোখের সামনে নিমিষেই গায়েব হতে পারে, তাও আবার এরকম একজন বৃদ্ধ মানুষ। আমি জানি না আমি এটার কি ব্যাখ্যা দিব ভাই, আমি জানি না। আমি যত দ্রুত সম্ভব ওইখান থেকে আমি চলে আসলাম আমার সেই বন্ধুদের কাছে, এবং এসে আমি তাদেরকে বললাম
সমস্ত ঘটনা। তখন মুয়াজ্জিম সাহেব স্বয়ং সেখানে উপস্থিত ছিলেন। তিনি আমার দিকে খুবই তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় থাকলেন, মানে মনে হচ্ছে যে তিনি কিছু একটি বুঝতে পেরেছেন, কিছু একটা বলতে চাচ্ছেন। ঠিক সেই মুহূর্তে তিনি আমাকে বললেন, বাবা তুমি একটু অপেক্ষা করো, তোমরা এক কাজ করো, সব কাজ বাদ দাও, তোমরা আগে যাও, উঁচু করে আসো, একসাথে নামাজ পড়ি, পরে বাকি কথা হবে। তো যাই হোক, সবাই যে উঁচু করে আসলাম, মসজিদে নামাজ আদায় করলাম। জোহরের নামাজ শেষে সেই মুয়াজ্জিম সাহেব স্পেশালি আমাকে নিয়ে আলাদাভাবে বসলেন এবং বসে আমাকে বলতে শুরু করলেন যে, বাবা আজ পর্যন্ত তুমি যেই মুরব্বির কথা বললে, মাঝে মাঝে এই মুরব্বিকে দেখা যায়, কিন্তু আজ পর্যন্ত যারা দেখেছে তারা কেউ বেছে নাই বাবা। আমি আল্লাহর কাছে দোয়া করি তোমার যাতে কিছু না হয়। আমি এই যে তোমাকে ঝাড়ফুঁক করে দিলাম, পানি পড়াটা দিলাম, এটা রেখো বাবা, আর যত দ্রুত সম্ভব তোমরা কাজটা শেষ করে চলে যাও। তখন আমি বললাম যে, চাচা আসলে কি বলতে যাচ্ছেন, উনি আসলে কি বিষয়টা একটু বলবেন। উনি আমাকে শুধু এতটুকুই বললেন যে সে হচ্ছে খুবই হিংস্র প্রজাতির জিন, মারিদ জিন, যে কিনা স্বয়ং শয়তানের থেকেও বেশি বিপজ্জনক। এই কথা শুনে আমার তো আর বুকে পানি নাই। তো তাদেরকে যত দ্রুত সম্ভব কাজ শেষ করতে বললাম। তারাও মোটামুটি, তাদের কাছে যখন আমি বললাম বিষয়গুলো, আমার যে বাকি ফ্রেন্ডরা যারা ছিল বা কলিগ, তাদের সাথে বলে তারাও যত দ্রুত সম্ভব কাজটি শেষ করে মোটামুটি কাজটা একটা গুছাই দিয়ে তখন যখন আমরা সেখান থেকে রওনা দিলাম, তো মোটামুটি মাগরিবের আজান তখন পড়ে গেছে। কিন্তু বিষয়টা হচ্ছে যে আমরা এখন এখান থেকে যে বাকি পথ যে রওনা দিব, মোটামুটি 4-5 কিলো পথ আমাদের সবাইকে যেতে হবে। সন্ধে হয়ে গেছে, আর আমি ঘটনাটি যে বলছি এটা হচ্ছে 2013 সালের ঘটনা। সেই সময় কিন্তু গ্রাম অঞ্চলের রাস্তাঘাটও অতটা সুবিধা ছিল না। তো যা হোক, আমরা সবাই রওনা দিলাম, 4জন রওনা দিলাম 3টি সাইকেলে। শুধু আমি সিঙ্গেলভাবে সাইকেলিং করতেছিলাম, আর বাকি সবাই ছিল 2টা করে সাইকেলে ছিল আর কি। তো এইভাবে যখন আমরা মোটামুটি আকারে যখন রওনা দিলাম, তো কিছু দূর আসার পথে চারিপাশ যখন ঘুটঘুটে অন্ধকার হয়ে আসা শুরু করলো এবং আমাদের ভিতরে আস্তে আস্তে আতঙ্ক বাড়তেছে, ঠিক খেয়াল করলাম চারিপাশের পরিবেশ যেন আস্তে আস্তে চেঞ্জ হতে শুরু করলো। থমথমে একটা আবহাওয়া দেখে মনে হচ্ছে কোনো একটি বিপর্যয় বা কোনো বড় আকারের ঝড় আসার আগে পরিবেশ যেমন স্তব্ধ হয়ে যায়, ঠিক সেভাবেই পরিবেশটা থমকে গেল। আমরা কিছুক্ষণের জন্য আমরাও থমকে গেলাম যে আসলে এখন কি যাওয়া উচিত হবে কিনা। মনে হচ্ছে যে খুবই বড় আকারের একটি ঝড় শুরু হতে যাচ্ছে, আর আমরা যেখানে আছি আশপাশে শুধু বাগান আর বাগান, কোনো বসতি নাই, কোনো মানুষ নাই যে আমরা কোথাও যে উঠবো। কি করব এখন, কিছুই কাজ করতেছে না। যাই হোক, যেভাবেই হোক আমাদেরকে সামনে আগাইতেই হবে। কিছু দূর যাইতেই হঠাৎ করে ঝড় শুরু হলো, কিন্তু কেমন জানি মনে হচ্ছে ঝড়টি শুধু আমাদের 4জনকে কেন্দ্র করেই ঘুরতেছে, একটি ঘূর্ণিঝড়ের মতো ঝড়। সেই ঝড়টি আস্তে আস্তে ছোট থেকে বড় হতে হতে এতটাই বিশাল হলো যে মনে হচ্ছে যে তার ভিতরে যদি আমাদের গ্রাস করে ফেলে তাহলে আমরা এখানে আজকে আমাদের খেলা শেষ। ঠিক একইভাবে যে ভাবছিলাম, আশঙ্কা করতেছিলাম, ঠিক তাই হলো। ঝড়টি এসে গ্রাস করে ফেললো আমাদেরকে। আর সত্যি কথা বলতে তারপর থেকে আর কিছুই মনে নাই। সকালে যখন জ্ঞান ফিরল, দেখি আমি আমার বাসায় আছি। আশেপাশে আমার এলাকার অনেক মানুষ, আমার বাবা, আমার মা, সবাই আমার পাশে বসে কান্না করতেছে। আবার এইদিকে শুনি মসজিদের মাইকিংয়ে কি জানি একটা মাইকিং করতেছে। এই সময়
যতটুকু ধারণা করতে পারলাম যে এখন সময়টা 12টা থেকে 12:30। এই সময় কিসের মাইকিং করতেছে মসজিদে? তখন আমি একটু ওঠার চেষ্টা করলাম এবং উঠে বসলাম। তখন সে এলাকার ইমাম সাহেব দেখি আমার পাশেই, আমাকে দেখে আমার কাছে এসে বসলেন এবং বসে বললেন, বাবা এখন কেমন বোধ হচ্ছে? তখন আমি বললাম, চাচা একটু ভালো, হুজুর একটু ভালো লাগতেছে। তখন আলহামদুলিল্লাহ, কিছু হোক আর না হোক একটা প্রাণ তো বাঁচাতে পারলাম সুস্থভাবে। তখন আমি বললাম যে চাচা একটা প্রাণ মানে আপনি কি বলতে চাচ্ছেন? কি হয়েছে? আমার বাকি বন্ধুরা কই? ইমাম সাহেব তার মুখ নিচু করে ফেললেন, মলিন করে ফেললেন, কোনো কথা বললেন না। শুধু এতটুকুই আমার কথা বললেন, আমার মাথায় হাত বুলাই দিয়ে বললেন যে আল্লাহ তোমাকে ধৈর্য ধারণ করার ক্ষমতা দিক। তখন আমি আমার মাকে জোর করে বললাম যে মা কি হয়েছে, মা কি সমস্যা, বলেন আমাকে কি হয়েছে। তখন আমার মা যে কথাটি বলল, আসলে আমি সেই কথাটি শোনার পরে আমি আবারও সেন্স হারাই ফেলি। মা আমাকে বলল, বাবা কালকে রাজগঞ্জ রোডের, যশোর রাজগঞ্জ রোডের স্পেসিফিক একটা জায়গার নাম দিয়ে বলে অমুক জায়গায় তোমাদের 4 জনকে পাওয়া গিয়েছিল। তোমরা যখন রাতে বাসায় না ফেরো, যখন আমরা সবাই মিলে মেহেদির ভাইয়ের কাছে যাই এবং সে ভাই তো জানে যে, সে তো জানে যে তোমরা কোথায় গিয়েছিল। পরে কয়েকজন লোক নিয়ে আর কি খোঁজার উদ্দেশ্যে এখান থেকে রওনা দেয়। তার আগে তো ইমাম মসজিদের যে মুয়াজ্জিম সাহেব, তাকে ফোন দেওয়া হয়, সেও বললো যে তারা তো অনেক আগে রওনা দিচ্ছে। তো ওইদিকে মুয়াজ্জিম সাহেব লোকজন নিয়ে খোঁজা শুরু করছে, আর এদিকে তোমার বাবা আরও এলাকার কয়েকজন লোক এবং সেই মেহেদির ভাই সবাই মিলে তোমাদেরকে খোঁজা শুরু করছে। এক সময় তোমাদেরকে দেখা যায় যে মেন রোডের এক পাশে, এক সাইডে তুমি পড়ে আছো অচেতন হয়ে। আর মেহেদি আর রাজীব আর নাই বাবা, মা মেহেদি আর রাজীব আর নেই। মানে মা কি হয়েছে? বিশাল একটা গাছের ডাল এসে তাদেরকে পিষ্ট করে দিয়েছে, তাদের বুকে পড়ে, বুকের উপর আর কি পড়ছে ডালটি, এবং তারা স্পট ডেড, ওখানেই মারা যায়। তাহলে আরেকজন সে হাসপাতালে আছে, মা বলল সে হাসপাতালে আছে। তো যাই হোক, আমি মোটামুটি শোকের মধ্যে, ঘোরের মধ্যে, যদিও মার কাছে এই কথা শুনে আমি সেন্স রাখতে পারি নাই। পরে আবার যখন সেন্স ফিরলো, আমি উঠে তারপরে কোনো রকমভাবে যাওয়ার পরিবেশ আমার ছিল না, বন্ধুদের লাশ দেখার মতো অবস্থা ছিল না। তারপরও নিজেকে শক্ত করে আমি সেখানে গেলাম। তাদের জানাজা, দাফন, আমার কলিজার 2 বন্ধুকে আমি দাফন করেছি আমার নিজের হাতে। আসলে আমি কি বলবো, আমি ঘটনা বলার মতো পরিস্থিতি নাই ভাই আমার এখন। তারপরেও বলতেছি, নিজে হাতে দাফন করলাম। আর হ্যাঁ, ওই যে বললাম যে আরেকজন বন্ধুর কথা, সে তখনও হাসপাতালে জ্ঞান আসে নাই। 1 সপ্তাহ পর তার সেন্স আসে, কিন্তু সারা জীবনের জন্য সে তার স্মৃতিশক্তি হারায় ফেলে। সে এখন কাউকেই চিনে না, শুধু ভুল বকে, কাউকে চিনতে পারে না। কিন্তু আশ্চর্যের একটা বিষয় কি জানেন, সে যখনই আমাকে দেখে তখনই শুধু একটা কথাই বলে, কিরে যাবি না? চল মাইকটা ঠিক করে দিয়ে আসি, চল মাইকটা ঠিক করে দিয়ে আসি। তো এইভাবেই আমাদেরকে যশোর থেকে জিসান ঘটনাটি এইভাবে শেষ করেছেন। অসংখ্য ধন্যবাদ ভাইয়া তোমাকে, অসংখ্য ধন্যবাদ। খুবই চমৎকারভাবে তুমি লিখে পাঠিয়েছো ঘটনাটা। আমি আসলে খুবই মর্মাহত, খুবই দুঃখ প্রকাশ করতেছি। আসলে আমার বলার ভাষা নাই যে আমি কিভাবে আসলে তোমাকে সান্ত্বনা দিব, কিভাবে বলবো। আসলে যার চলে যায় তারাই বুঝে আপনজন হারানোর যন্ত্রণাটা কি। তো আমি আল্লাহর কাছে দোয়া করব, জিসান তোমার বন্ধুদেরকে আল্লাহ যাতে বেহেশত নসিব করেন। আর তুমি তারপরে লেখো নাই যে মারিচ জিনটার আসলে তার পরের অবস্থাটা কি, আসলে এই রক্ত পিপাসু জিনটা আসলে যে এতগুলা মানুষকে যে হত্যা করছে,
তার আসলে লাস্ট শেষ পরিণতিটা আসলে কি, তুমি আমাকে নেক্সট এপিসোডে আমি চাইবো যে অবশ্যই আমার লিসেনার যারা আছে তারাও জানতে চাইবেন। তার আগে আমি যেহেতু জানতে চাচ্ছি, জানাই দিলাম তোমাকে, তুমি অবশ্যই আমাকে জানাই দিবা ভাইয়া যে এরপরে আসলে কি হয়েছিল, আর এরপরের টুক আসলে কি, তারপরের স্টেপটা তোমরা কি নিয়েছিলে, আর তোমার যে বন্ধুটা বেঁচে আছে এখনো তার অবস্থা বর্তমানে কি। আমি চাইবো যে ভাইয়া তুমি পরেরটুকু আমাকে অবশ্যই জানাবা। তো ঈদ স্পেশাল এপিসোডের ফার্স্ট যে আজকে এপিসোডটা ছিল সেটা আজকের মতো এখানেই শেষ করছি। এতক্ষণ আমি আপনাদের সাথে ছিলাম, আমি মিশন। আর আমার সাথে আমার যারা রয়েছেন সহকারী হিসেবে মিউজিশিয়ানরা যারা আছেন, আমি সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিতে চাই যে আসলে এত কষ্ট করে আপনারা সবাই শুনতেছেন, এবং আমাদের মিউজিশিয়ানরা কিন্তু অনেক কষ্ট করে আমাদের সাথে আছেন। যেহেতু ঈদের একটা দিন, তারপরেও তারা সব কিছু ছেড়ে ছুড়ে স্টুডিওতে এসে পড়ে আছে। তো ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন। আর আমাদের কাল আসছে খুবই 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 স্পেশাল একটা এপিসোড, যেটা আসলে আমি আজকে তেমন একটা রিভিল করতে যাচ্ছি না ঘটনাটার ব্যাপারে, কিন্তু এতটুকু বলতে পারি যে ঘটনাটি আসলে এতটাই অস্বাভাবিক, এতটাই ভয়ের যে যে কোনো মানুষ থমকে যেতে কিছুক্ষণের জন্য বাধ্য। তো এগুলো আজকের মতো ঘটনা আমি এখানে শেষ করতেছি। সকলে ভালো থাকবেন, টাটা, আল্লাহ হাফেজ, বাই।